পদ্মজা পর্ব ৩৫। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমাপ্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছেন। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তী কথা শোনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলো বাসন্তীর। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তী আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছেন। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। এক তো সৎমা, বাবের আরেক বউ, তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তে জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজারবার ইচ্ছা? হিজড়া সাজার ইচ্ছে কেন হচ্ছে তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে, বদমেজাজি। হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গিয়েছে। হুটহাট রেগে যায়, কথা শোনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গিয়েছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলতেন। তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাঁটা কাটা গলায় পূর্ণাকে বললেন, এই চিন্তা পাইছো তুমি? এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনে কথা কয়? আপনি চুপ থাকেন। খারাপ মহিলা, বুড়া হয়ে গেছে, এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড় এসে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে দেখাইছে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতা। হেমলতা অগ্নিচক্ষে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বলেন, নিজেকে সংশোধন কর, এখনো সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুকিয়ে পূর্ণাকে আবারও আগের মতো করতে হবে। তিনি কণ্ঠক হাতে নামানোর চেষ্টা করে, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরে পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় ছেড়িডারে মায়েরক না, ছোট মানুষ, বোঝে না। আপা আপনি সরেন, ও খুব বেড়ে গিয়েছে। বাসন্তীর স্পষ্ট পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেড়িদের এমনে মারতে নাই, আর মায়েরও না। প্রেমাপ্রান্ত ভয়ে গুটিসুটি হয়ে গিয়েছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহিড়ি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে ক্ষেপে যান। মোর্শেদ চিৎকার করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে, আর তাই এখন পূর্ণা কারোর অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন ওলটপালট হয়ে গিয়েছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে নিঃশ্বাস নেয়। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে? কোনো দিশা খুঁজে পায় না।
আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার ম্যাট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মতো হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল, দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজা ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেওয়ালে একটা ইট সরানো, সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে। আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করেই সে বেরিয়ে যায়। যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চেনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল, এরপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যায়। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে, চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম, শার্ট ছাড়। ছাড়বো না। কি করবি তুই? আমার বউকে তুই আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দেব তোকে? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি, শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 35। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।